নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। তাহলে এর আগের দিন আমরা কি আলোচনা করলাম? এর আগের দিন আমরা দেখলাম যে শিল্প কি, শিল্প কয় প্রকারের হয়, এই সমস্ত বিষয়গুলো দেখলাম। তারপরে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে শিল্পের অবস্থান কোথায় হতে পারে। আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েবারের শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব। তোমরা বুঝতে পারলে না যে জিনিসটা কি? শিল্পের অবস্থান সংক্রান্ত, মানে শিল্পের অবস্থান কোন জায়গাতে হবে তার জন্য কি শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব, মানে যেখানে আমাদের খরচটা কম হবে, শিল্প কোথায় স্থাপন করলে খরচটা কম হবে, এই সম্পর্কে ওয়েবার যে জিনিসটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ওয়েবারের শিল্প স্থাপন সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব। তো তোমরা রেডি হয়ে যাও আজকে একটা নতুন জিনিস শেখার জন্য, সেটা হচ্ছে ওয়েবারের শিল্পর অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে চলো আজকে দেখি যে ওয়েবারের যে শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব সেটা কোথা থেকে এলো। ওয়েবারের এই অবস্থান সংক্রান্ত ন্যূনতম যেটা ব্যয় তত্ত্ব সেটা উবের ডেন স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রন্থে প্রথম প্রকাশিত হয় 1909 সালে। তাহলে প্রথম প্রকাশিত হলো 1909 সালে, কিন্তু এটা ছিল জার্মান ভাষায় লেখা, কেননা ওয়েবার ছিলেন একজন জার্মান অর্থনীতিবিদ। যেমন তোমরা দেখবে সাউথের অনেক সিনেমা হয় যেগুলো তোমার সাউথ ইন্ডিয়ান ভাষাতে লেখা হয়ে থাকে বা করা হয়ে থাকে, আমরা সিনেমাগুলো বুঝতে পারি না। যখন এই সিনেমাগুলো হিন্দিতে আসে তখন আমরা সিনেমাগুলো বুঝতে পারি। সেরকম ভাবে ওয়েবারের যে তত্ত্বটা 1929 খ্রিস্টাব্দে ইংরেজিতে প্রকাশিত হয়, তার নাম ছিল ওয়েবার লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, যাকে আমরা কি বলছি? যাকে আমরা বলছি ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব। তাহলে প্রশ্ন আসতে পারে যে ওয়েবারের তত্ত্বটা প্রথম কবে প্রকাশিত হয়? 1909 সালে। তারপর কখন ইংরেজিতে প্রকাশিত হয়? ইংরেজিতে প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ওয়েবারের তত্ত্বটা প্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? প্রথমে লেখা হয়েছিল জার্মান ভাষায়, তারপরে কোন ভাষায় আসে? তারপরে আসে ইংরেজিতে প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয় মনে আছে তো? বলো। হ্যাঁ, 1929 সালে ইংরেজিতে প্রকাশিত হয়। তাহলে এই যে তত্ত্বটা, তার জন্য ওয়েবার কিছু অনুমান করেন। যেমন অনেক সময় তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা দেখো যে পিচ রিপোর্ট কি বলছে, পিচ রিপোর্ট দেখে বোঝা যায় যে এটা ব্যাটিং পিচ হবে না বোলিং পিচ হবে, বা অনেক সময় মেঘ দেখে আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে কি হবে না। আর তাহলে আমরা একটা অনুমান করি। তাহলে ওয়েবার যে তত্ত্বটা দিয়েছেন সেটারও কিছু একটা অনুমান ছিল, অর্থাৎ তিনিও কিছু অনুমানের উপর ভিত্তি করে তার তত্ত্বটি দেন। এই অনুমানগুলো কি কি? তিনি বলেন এক এবং অভিন্ন অঞ্চল। ওয়েবার বলেন শিল্প যেখানে গড়ে উঠবে সেই অঞ্চলটি এক এবং অভিন্ন হবে, মানে সেখানে কোনো রকম চেঞ্জ থাকবে না। কিসের ওপর চেঞ্জ থাকবে না? সেখানে ভূপ্রকৃতি, জলবায়ু, জনবসতি এবং রাজনৈতিক ভাবে কোনো রকম চেঞ্জ থাকবে না। সেখানকার ভূপ্রকৃতি একই রকম হবে, হয়তো পাহাড় তো পাহাড়ই থাকবে, সমভূমি তো সমভূমি হবে, জলবায়ু তোমার একই রকম হবে, এবং জনবসতি অর্থাৎ যারা লোকজন বসবাস করবে সে অঞ্চলের লোকজনও প্রায় একই রকম হবে, এবং রাজনৈতিক ভাবে একই রকম হবে। রাজনৈতিক ভাবে একই রকম বলতে কি? হয়তো তোমার জেলা স্তর, পঞ্চায়েত স্তর, এবং দেশে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাজনৈতিক দল রয়েছে, কিন্তু ওয়েবার বলেন যে শিল্প যেখানে গড়ে উঠবে সেই অঞ্চলটা রাজনৈতিক ভাবে একই রকম হবে। তিনি আর কি অনুমান করেন? তিনি বলেন কাঁচামাল। ওয়েবার তার তত্ত্বে কাঁচামাল দুই রকমের কাঁচামালের কথা বলেছেন। একটা কি? সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, যে সমস্ত কাঁচামালগুলো আমরা সব জায়গাতে দেখতে পাই, যেমন জল, বাতাস, এগুলো আমরা সব জায়গাতে পাই। আরেকটা বলছে ভৌগোলিক ভাবে অনর বা কেন্দ্রীভূত কাঁচামাল, যে সমস্ত কাঁচামালগুলো কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়াতে থাকে তাকে আমরা বলছি কেন্দ্রীভূত কাঁচামাল। ওগুলো কি কি? যেমন কয়লা, আকরিক লোহা। কয়লা তো আমরা ভারতবর্ষের সব জায়গাতে পাবো না, আকরিক লোহা ভারতবর্ষের সব জায়গাতে পাবো না। তাহলে ওইবার এখানে বলেছেন যে কাঁচামাল দুই রকমের হয়। কি কি? একটা হচ্ছে সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, আর একটা হচ্ছে ভৌগোলিক ভাবে অনর বা কেন্দ্রীভূত কাঁচামাল। তিনি আর কি বলেন? শ্রমিকের কথা বলেন। তাহলে ওয়েবার শ্রমিক সম্পর্কে বলতে গিয়ে বলেন
শ্রমিকের উৎস, যোগান এবং মজুরি হবে নির্দিষ্ট। অর্থাৎ শ্রমিকরা ধরো কোনো একটা এই অঞ্চলে কিছু শ্রমিক বসবাস করে, এই অঞ্চলের শ্রমিকরা শুধুমাত্র এই অঞ্চলে কাজ করবে, তারা অন্য কোনো অঞ্চলে কাজ করতে যাবে না। এবং শ্রমিকের মজুরি হবে একটা নির্দিষ্ট, ধরো এই অঞ্চলে কোন যে সমস্ত শ্রমিকগুলো রয়েছে তাদের মজুরি একটা নির্দিষ্ট থাকবে এবং শ্রমিকের যোগান হবে একটা নির্দিষ্ট। তাহলে শ্রমিকের উৎস, যোগান এবং মজুরি ওয়েবার বলেছেন নির্দিষ্ট থাকবে। ওয়েবার আর কি বলেন? ওয়েবার বলেন পরিবহন ব্যয়। দেখো পরিবহন ব্যয়টা আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে পরিবহন ব্যয় কেমন হতে পারে বা পরিবহন ব্যয় কি কি হতে পারে। তাহলে ওয়েবার পরিবহন ব্যয়কে কিভাবে দেখান? ওয়েবার পরিবহন ব্যয় সম্পর্কে বলতে গিয়ে বলেন পরিবহন ব্যয় ওজন এবং দূরত্বের উপর নির্ভরশীল। ওজন এবং দূরত্বের উপর কিভাবে নির্ভরশীল? ধরো আমি একটা আলুর বস্তা কিনলাম 50 কেজি এবং আমি ওই আলুর বস্তাটা নিয়ে 1 কিলোমিটার যাব, তাহলে আমার একটা নির্দিষ্ট ভাড়া থাকবে। এবার আমি যদি ধরো ওই আলুর বস্তার সঙ্গে একটা চালের বস্তা নিই এবং আমি যদি আরো 2 কিলোমিটার যেতে যাই, তাহলে আমার ভাড়াটা নিশ্চয়ই বাড়বে। তাহলে এবার বলছেন যে পরিবহন ব্যয়টা ওজন এবং দূরত্ব সেটার উপরে কিন্তু নির্ভর করে। তিনি আর কি বলেন? তিনি বলেন পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ বাজারে হবে একটা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক কম্পিটিশন, যে তুমি যখন বাজারে যাবে তোমার হাত ধরে সব টানবে, দাদা আমার দোকান, দাদা আমার দোকান, দাদা আমার দোকান, এরকম হবে। মানে বাজারের মধ্যে একটা কম্পিটিশন থাকবে। তুমি ধরো একটা জুতো কিনতে গেলে বাজারে একটা দোকানে তুমি জুতো কিনতে গেলা, ও বলছে জুতোর দাম হবে 500 টাকা। এবার তার পাশের দোকানদার তোমাকে ডাকছে, আরে দাদা আমার দোকান আসুন, আমার দোকান আসুন। সেই একই রকমের জুতো তোমাকে দিবে অন্য দোকানে 400 টাকাতে। 400 টাকাতে পেয়ে তুমি খুব খুশি যে 400 টাকাতে তুমি জিনিসটা পেয়ে যাচ্ছ। তার পাশের দোকানদার বলছে যে আমার দোকান আসুন, আমার দোকান আসুন, আমি সেম জুতো আপনাকে 300 টাকাতে দিব। তাহলে কি হচ্ছে? একটা কম্পিটিশন থাকছে, যারা ক্রেতা বিক্রেতা তাদের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হচ্ছে। তাহলে বাজার হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। তিনি কি বলেন? উৎপাদিত দ্রব্যের চাহিদা এবং দাম সর্বত্র সমান হবে। মানে যে জিনিসটা উৎপন্ন হবে সেই জিনিসটার চাহিদা এই অঞ্চলেও যেমন থাকবে, এই অঞ্চলেও যেমন থাকবে, এই অঞ্চলেও সেরকম থাকবে। তাহলে উৎপাদিত দ্রব্যের চাহিদা এবং দাম, ধরো এই কোন একটা জিনিসের এখানে দাম 100 টাকা, কোন একটা জিনিসের এখানে দাম 100 টাকা এবং ওই জিনিসটার 100 টাকা দাম ওই অঞ্চলে থাকবে। তাহলে উৎপাদিত দ্রব্যের চাহিদা এবং দাম সব জায়গাতেই সমান হবে। এবার আর কি বলেন? তিনি বলেন অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ অঞ্চল হবে। অর্থাৎ যে অঞ্চলে শিল্পটা গড়ে উঠবে সেই অঞ্চলটা একবার ইকোনমিক্যালি স্ট্রং থাকবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। এটা হলো ওয়েবারের অনুমান। শিল্পের যে অবস্থান সে সম্পর্কে অনুমান করতে গিয়ে ওয়েবার এই সমস্ত বিষয়গুলোর আলোচনা করে। তাহলে শিল্পের অনুমান দেখার পরে আমরা দেখব শিল্প অবস্থানের নিয়ন্ত্রক। অর্থাৎ শিল্প যেখানে অবস্থিত হবে তাকে নিয়ন্ত্রণ করছে কি কি জিনিসগুলো, অর্থাৎ নিয়ন্ত্রক গুলো কি কি। ওয়েবার নিয়ন্ত্রক সম্পর্কে বলতে গিয়ে বলেন নিয়ন্ত্রক গুলো হচ্ছে কাঁচামাল, পরিবহন এবং শ্রমিক। তাহলে ওয়েবার তার তত্ত্বে নিয়ন্ত্রক হিসেবে 3টে জিনিসের কথা বলেন যে শিল্পের অবস্থান নিয়ন্ত্রিত হবে 3টে জিনিসের দ্বারা। কি কি? কাঁচামাল, পরিবহন এবং শ্রমিক। কাঁচামাল, পরিবহন এবং শ্রমিক এই 3টে জিনিস কিভাবে শিল্পের অবস্থানকে নিয়ন্ত্রণ করে। ধরো আমি একটা বাড়ি তৈরি করব, বাড়ি তৈরি করার আমার মূল কাঁচামাল কি দরকার? মূল কাঁচামাল আমার ইট দরকার। ইট আমি 2 জায়গা থেকে পেতে পারি। একটা আমার বাড়ির কাছে স্থান, এখান থেকে আমি ইট পেতে পারি, এবং দূরবর্তী স্থান, এখান থেকে আমি ইট পেতে পারি। এখানে ইটের দামটা হচ্ছে তোমার 500 টাকা, আর বাড়ি থেকে আমার দূরে যে স্থানটা রয়েছে সেখানে ইটের দাম হচ্ছে আমার 300 টাকা। তাহলে বলো ইটটা আমি কোথা থেকে সংগ্রহ করলে সবচেয়ে বেশি আমার লাভ হবে? তোমরা বলবে স্যার এখান থেকে ইটটা সংগ্রহ করলে আপনার লাভ হবে, কারণ এখানে ইটের দামটা কম আর এখানে ইটের দামটা বেশি। তাই এখান থেকে যদি আমি ইটটা সংগ্রহ করি তাহলে আমার বেশি লাভ হবে। তাহলে কাঁচামাল কিন্তু শিল্প স্থাপনের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে। তার সঙ্গে কি? পরিবহন। এবার যে গাড়িটাতে করে আমার ইটগুলো আসবে সেখান থেকে পরিবহন খরচটা কেমন হতে পারে? এখানে যেটা আমি ইট নিচ্ছি, এখান থেকে আমি যদি ইটগুলো নিই, অর্থাৎ কাছের অঞ্চল থেকে যদি আমি ইটগুলো সংগ্রহ করি, তাহলে আমার খরচা হচ্ছে তোমার 200 টাকা। তাহলে আমার এখন মোট খরচ কত হলো? মোট খরচ হলো আমার এখানে 700 টাকা। এবার আমি যদি দূরবর্তী স্থান থেকে ইটগুলো সংগ্রহ করি তাহলে আমার পরিবহন যেটা খরচ সেটা পড়ছে আমার 600 টাকা। তাহলে আমার এখানে মোট খরচ কত হলো? মোট খরচ আমার এখানে হলো
900 টাকা, এখানে মোট খরচ 900 টাকা, এখানে মোট খরচ 700 টাকা। তাহলে পরিবহন খরচটা কিন্তু একটা ম্যাটার করছে শিল্প স্থাপনের ক্ষেত্রে। এখানে ধরো পরিবহন খরচ কম, এখানে পরিবহন খরচ বেশি। তাহলে এবার আমি যদি বলি যে বলো তো কোথা থেকে ইট নিলে আমার বেশি লাভ হবে, এখান থেকে না এখান থেকে? তোমরা বলবে যে এখান থেকে যদি আপনি ইটটা নেন তাহলে আপনার লাভ হবে, কারণ এখানে আপনি ইট কম দামে বা সস্তায় পাচ্ছেন। আর এখান থেকে আমি যদি ইটটা নিই তাহলে আমার একটু বেশি খরচ পড়ছে। তাহলে এটা গেল পরিবহন। এবার শ্রমিক, শ্রমিক কিভাবে শিল্পের অবস্থানের উপর প্রভাব বিস্তার করে। যারা ইটগুলো নামাবে, যে দেখতে পাচ্ছ ইটগুলো নামাচ্ছে, যারা ইটগুলো নামাবে এই অঞ্চল থেকে আমি যদি ইটগুলো সংগ্রহ করি তাহলে যারা আমার ইটগুলো নামাবে সেই শ্রমিকগুলো আমার নিবে এখানে 300 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে আমার? আমি যদি এখান থেকে ইটগুলো সংগ্রহ করি মোট খরচ হচ্ছে আমার এখানে 1000 টাকা। কিন্তু এবার যারা শ্রমিক, আমি যদি এখান থেকে ইটগুলো সংগ্রহ করি তাহলে কি হবে? এখান থেকে যদি আমি ইটগুলো নিই তাহলে এখানকার যারা শ্রমিক রয়েছে তাদের যেটা ভাড়া বা শ্রমিকের মজুরি সেটা হবে তোমার 500 টাকা। তাহলে এখানে যদি 500 টাকা শ্রমিকের মজুরি হয় তাহলে আমি যদি এখান থেকে ইটগুলো সংগ্রহ করি তাহলে আমার মোট খরচ কত হচ্ছে? মোট খরচ আমার হচ্ছে এখানে 1400 টাকা। তাহলে দেখতে পাচ্ছ যে কাঁচামাল, পরিবহন এবং শ্রমিক কিভাবে একটা শিল্পের অবস্থানকে নিয়ন্ত্রণ করছে। ওইবার তার তত্ত্বে এটাই বোঝাতে চেয়েছেন যে শিল্পের অবস্থানের যে মেন নিয়ন্ত্রক গুলো সেগুলো হচ্ছে কাঁচামাল, পরিবহন এবং শ্রমিক। এবার শিল্পের অবস্থানের উপর কাঁচামালের আর কি প্রভাব থাকতে পারে সেটা আমরা আলোচনা করব। শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব। তাহলে কাঁচামালকেও এবার তত্ত্বে মূলত 4টি ভাগে ভাগ করেছেন। কি কি? সর্বত্রলভ্য কাঁচামাল, কেন্দ্রীভূত বা স্থানীয় কাঁচামাল, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে দেখি চলো কি বলছে। সর্বত্রলভ্য কাঁচামালটা কি? সর্বত্রলভ্য অর্থাৎ যে সমস্ত কাঁচামালগুলো আমি সব জায়গাতে পেতে পারি সেটা হচ্ছে সর্বত্রলভ্য কাঁচামাল। যেমন সূর্যালোক আমি সব জায়গাতে পেতে পারি, জল, বায়ু এগুলো আমরা সব জায়গাতে পেতে পারি। তাহলে এগুলো হচ্ছে সর্বত্রলভ্য কাঁচামাল। তাহলে শিল্পের অবস্থানের উপর এই সর্বত্রলভ্য কাঁচামাল কি প্রভাব বিস্তার করে? শিল্পের অবস্থানের উপর সর্বত্রলভ্য কাঁচামাল প্রভাব বিস্তার করে না। শিল্পের অবস্থানকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না এই সর্বত্রলভ্য কাঁচামাল। তারপরে আমরা দেখি কি আছে। তারপরে রয়েছে কেন্দ্রীভূত কাঁচামাল বা স্থানীয় কাঁচামাল। যে সমস্ত কাঁচামালগুলো কোন একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় তাকে আমরা বলছি কেন্দ্রীভূত কাঁচামাল। যেমন আকরিক লোহা, কয়লা এগুলো আমরা ভারতবর্ষে সব জায়গাতে পাবো না, মানে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে পাবো। এগুলো শিল্পের অবস্থানকে প্রভাব বিস্তার করতে পারে বা শিল্পের অবস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে? অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারে। কেন? কারণ আমি সব জায়গাতে যেহেতু পাচ্ছি না, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে পাচ্ছি, সেই জন্য শিল্পের অবস্থানকে এটা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে শিল্পের অবস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে এই কেন্দ্রীভূত কাঁচামাল। ওইবার তার তত্ত্বে আর কোন কাঁচামালের কথা বলেছেন? ওইবার তার তত্ত্বে বলেছেন বিশুদ্ধ কাঁচামালের কথা। বিশুদ্ধ কাঁচামাল কি এটা আমরা এর আগের ক্লাসে ভালোভাবে আলোচনা করেছি। যারা প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখো। তাহলে বলছে বিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামালটা কি? শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর যে সমস্ত কাঁচামালের ওজনের কোন রকম পরিবর্তন হয় না তাকে আমরা বলছি বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ ধরো সমপরিমাণ কাঁচামাল থেকে আমি সমপরিমাণ বস্তু উৎপন্ন করতে পারবো। যেমন এখানে আছে তুলো, তুলো থেকে আমি কি পাবো? তুলো থেকে আমি পাবো সুতো, সুতো থেকে আমি পাবো বস্ত্র, সুতো থেকে আমি বস্ত্র উৎপাদন করতে পারবো। অর্থাৎ কাঁচামালের ওজনের কোন রকম পরিবর্তন হচ্ছে না এবং যেটা উৎপন্ন পণ্য বা উৎপাদিত বস্তু সেটারও কোনো ওজনের পরিবর্তন হচ্ছে না। তাহলে বিশুদ্ধ কাঁচামাল যে শিল্পে ব্যবহার করা হয় সেই শিল্পগুলো আমরা যে কোনো স্থানে গড়ে তুলতে পারি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিশুদ্ধ কাঁচামাল যে সমস্ত শিল্পে ব্যবহার করা হয় সেই শিল্পগুলো আমরা কোথায় গড়ে তুলতে পারি, উত্তর হবে যে কোনো স্থানে গড়ে তুলতে পারি। তাহলে বিশুদ্ধ কাঁচামালের পর আমরা দেখবো অবিশুদ্ধ কাঁচামাল। অবিশুদ্ধ কাঁচামাল কি এটা আমরা এর আগের ক্লাসে বলেছি। যারা ক্লাসটা দেখোনি একবার ওই ক্লাসটা দেখো, তারপরে এই ক্লাসে এসো। এবং যারা দেখোনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, অবিশুদ্ধ কাঁচামাল হচ্ছে সেই সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পরে যে সমস্ত কাঁচামালের ওজন কমে যায়। ধরো এই যে আকরিক লোহা, আকরিক লোহা যখন আমি লৌহ ইস্পাত উৎপন্ন করতে পারবো তখন তার ওজন কিন্তু কমে যাবে। ধরো আমি 100 কেজি আকরিক লোহা থেকে 5 কেজি আমি ইস্পাত উৎপন্ন করতে পারলাম, তাহলে আমার কাঁচামালের ওজন কত ছিল? কাঁচামালের ওজন ছিল 100 কেজি। যেটা উৎপন্ন প্রোডাক্ট হলো তার ওজন কত? তার ওজন হচ্ছে 5 কেজি। তাহলে তোমরাই বলো শিল্পকে কোথায় স্থাপন করলে আমার লাভ হবে বেশি? শিল্পকে যদি আমি কাঁচামাল যেখানে পাচ্ছি সেখানে যদি আমি শিল্পকে গড়ে তুলি তাহলে আমার লাভ হবে, কারণ আমাকে যে বেশি অতিরিক্ত প্রোডাক্ট, অতিরিক্ত জিনিসটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে না। যে কাঁচামাল 100 কেজি কাঁচামাল সেটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে না অন্য জায়গাতে।
আমাকে শুধুমাত্র বয়ে নিয়ে যেতে হবে কি, আমাকে শুধুমাত্র এই 5 কেজি যে আমি প্রোডাক্টটা উৎপন্ন করব সেই জিনিসটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে। তাহলে কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল যে শিল্পে ব্যবহার করা হচ্ছে সেই শিল্পের আদর্শ স্থান কোনটা? বিশুদ্ধ কাঁচামাল যে শিল্পে ব্যবহৃত হয় সেই সমস্ত শিল্পগুলি কাঁচামালের উৎসের নিকট গড়ে তুলতে পারলে আমাদের বেশি লাভ হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অবিশুদ্ধ কাঁচামাল যে সমস্ত শিল্পে ব্যবহার করা হয় সেই শিল্পগুলি কোথায় গড়ে তুললে লাভ হবে বেশি? সেই শিল্পগুলি কাঁচামালের উৎসের নিকট গড়ে তুললে বেশি লাভ হবে। তাহলে কাঁচামাল বোঝা গেল। এবার আমরা দেখব বস্তু সূচক। শিল্পের অবস্থান কোথায় হবে সে সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে ওয়েবার তার তত্ত্বে বস্তু সূচকের কথা বলেছেন। বস্তু সূচক কি? বস্তু সূচক হচ্ছে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাত। কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে আমরা বলছি বস্তু সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স। তাহলে দেখো এখানে লেখা আছে বস্তু সূচক সমান সমান কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের যে ওজন এর অনুপাত সেটা হচ্ছে বস্তু সূচক বা দ্রব্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স। তাহলে বস্তু সূচকের মান শিল্পের অবস্থানের উপর প্রভাব বিস্তার করে না করে না? অবশ্যই শিল্প স্থাপনের উপর প্রভাব বিস্তার করে। বস্তু সূচকের মান শিল্পের অবস্থানের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাহলে কেমন ভাবে প্রভাব বিস্তার করবে শিল্পের অবস্থানের উপর? তাহলে এখানে লেখা আছে বস্তু সূচকের মান 1 এর বেশি। এটা আমরা কেমন করে হলো এটা আমরা দেখবো। এখানে লেখা আছে অবিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক। তাহলে বস্তু সূচকের মান কিভাবে শিল্প স্থাপনের উপর প্রভাব বিস্তার করছে সেটা আমরা দেখবো। প্রথমে দেখবো অবিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক। আমি এখানে দেখছি অবিশুদ্ধ কাঁচামাল বস্তু সূচক যেটা রয়েছে সেই বস্তু সূচক বার করার সূত্র কি বা নিয়ম কি? বস্তু সূচক সমান সমান হচ্ছে কাঁচামালের ওজন বাই উৎপাদিত পণ্যের ওজন। তাহলে অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কি হবে? অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কাঁচামালের ওজন সেটা বেশি হবে। ধরো এখানে ধরছি আমি অবিশুদ্ধ কাঁচামালের ওজন 100 এবং উৎপাদিত পণ্যের ওজন কি হবে? উৎপাদিত পণ্যের ওজন কম হবে এবং উৎপাদিত পণ্যের ওজন হচ্ছে 50। তাহলে বস্তু সূচক কত হবে? বস্তু সূচক হবে এখানে 2। তাহলে দেখো অবিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক এখানে হচ্ছে 2। তাহলে ওয়েবার তার তত্ত্বে বলেছেন বস্তু সূচকের মান 1 এর বেশি হলে কোথায় শিল্প গড়ে উঠবে? তাহলে ওয়েবার তার তত্ত্বে বলেছেন বস্তু সূচকের মান 1 এর বেশি হলে শিল্পকে কাঁচামালের উৎসের কাছে স্থাপন করা বেশি যুক্তিযুক্ত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বস্তু সূচকের মান 1 এর বেশি হলে শিল্পকে কোথায় গড়ে তোলা যুক্তিযুক্ত? বস্তু সূচকের মান 1 এর বেশি হলে কাঁচামালের উৎসের কাছে শিল্পকে স্থাপন করা বেশি যুক্তিযুক্ত। এবার আমরা দেখব অবিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক আমরা এখানে দেখব। তাহলে বস্তু সূচক বার করার নিয়ম কি? বলো বস্তু সূচক সমান সমান হচ্ছে কাঁচামালের ওজন বাই উৎপাদিত কাঁচামালের ওজন বাই উৎপাদিত পণ্যের ওজন। অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কি হয়? অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কাঁচামালের ওজন যেটা থাকে সেখান থেকে আমরা উৎপাদিত যেটা পণ্য পাবো তার ওজন সেম হবে। অর্থাৎ কাঁচামালের ওজন যদি 100 হয় এবং উৎপাদিত পণ্যের ওজনও হবে 100, তাহলে আমার বস্তু সূচক কত হবে? বস্তু সূচক হবে আমার এখানে 1। তাহলে ওয়েবার তার তত্ত্বে বলেছেন বস্তু সূচকের মান যদি 1 হয়, বস্তু সূচকের মান 1 হলে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের অতিরিক্ত কোনো প্রভাব নেই। বস্তু সূচকের মান 1 হলে শিল্পকে যে কোনো অনুকূল জায়গায়, হয় বাজারের কাছে বা কাঁচামালের উৎসের কাছে, অথবা বাজার এবং কাঁচামাল এই দুটোর মধ্যবর্তী যে কোনো স্থান আমরা গড়ে তুলতে পারি। তাহলে বস্তু সূচক আমরা দেখলাম 1 এর বেশি হলো, একটা দেখলাম 1 হলো। 1 এর কম হয় কি? অবশ্যই হয়। বস্তু সূচকের মান যদি 1 এর কম হয় তাহলে ওয়েবার তার তত্ত্বে বলেছেন বস্তু সূচকের মান 1 এর কম হলে শিল্প বাজার বা বাজারের নিকটবর্তী স্থানে স্থাপন করা যুক্তিযুক্ত। কেমন? বস্তু সূচক সমান সমান কি? বস্তু সূচক সমান হচ্ছে, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন মানে দুবার আলোচনা করলাম, বস্তু সূচক সমান হচ্ছে কাঁচামালের ওজন বাই উৎপাদিত পণ্যের ওজন। তাহলে এখানে কাঁচামালের ওজন ধরো হচ্ছে আমার 100 এবং উৎপাদিত যেটা পণ্য সেই উৎপাদিত পণ্যের ওজন আমার হচ্ছে 200। তাহলে আমার যেটা বস্তু সূচক হবে সেটা হবে তোমার 0.5, অর্থাৎ কি 1 এর কম। বস্তু সূচকের মান হচ্ছে 1 এর কম। তাহলে বস্তু সূচকের মান 1 এর কম হলে
শিল্পকে আমরা বাজার বা বাজারের নিকটবর্তী স্থানে স্থাপন করতে পারি। মূলত যেগুলো অ্যাসিড নির্মাণ শিল্প রয়েছে সেখানে বস্তু সূচকের মান 1-এর কম হয়। তাহলে আমরা কি কি দেখলাম, এবার চলো দেখি একবার এখানে আমরা আলোচনা করে নিই। আমরা দেখলাম যে বস্তু সূচকের মান যদি 1-এর বেশি হয় তাহলে কাঁচামালের উৎসের কাছে বা উৎসের নিকটে শিল্পের অবস্থান হবে, এবং দেখলাম বস্তু সূচক যদি 1-এর সমান হয় তাহলে শিল্পের অবস্থান যে কোনো স্থানে হতে পারে, এবং 1-এর কম হলে বাজার বা বাজারের নিকটবর্তী স্থানে শিল্প স্থাপন আমরা করতে পারি। শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাবের পরে এবার আমরা দেখব শিল্পের অবস্থানের উপর পরিবহন ব্যয়ের প্রভাব। পরিবহন ব্যয় মূলত দুই রকমের হতে পারে, এটা হচ্ছে কাঁচামালের পরিবহন ব্যয়, একটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়। তাহলে ওয়েবার তার তত্ত্বে যে পরিবহন ব্যয় শিল্পের অবস্থানের উপর কেমন প্রভাব বিস্তার করে সেটা আলোচনা করতে গিয়ে তিনি বিভিন্ন পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। সেই পরিস্থিতিগুলো কি কি আমরা এক এক করে দেখব। ওয়েবার পরিস্থিতি বলতে গিয়ে বুঝিয়েছেন যে কাঁচামালের সংখ্যা ধরো 1টি এবং বাজারের সংখ্যা 1টি হলে শিল্পের অবস্থান কোথায় হবে। কাঁচামাল আমি ধরো এখান থেকে পাচ্ছি, এটা হচ্ছে আমার কাঁচামালের উৎস কেন্দ্র। কাঁচামালের সংখ্যা কটা? কাঁচামালের সংখ্যা 1টা এবং বাজারের সংখ্যা হচ্ছে 1টা। তাহলে কাঁচামালের সংখ্যা 1টি হলে এবং বাজারের সংখ্যা 1টি হলে শিল্পের অবস্থান কোথায় হতে পারে সেটা এখানে দেখিয়েছে। বলেছে কাঁচামালের সংখ্যা 1টি ও বাজারের সংখ্যা 1টি হলে শিল্পের অবস্থান কোথায় হতে পারে। তাহলে কাঁচামালের প্রকৃতি কেমন? কাঁচামালের প্রকৃতি হচ্ছে সর্বত্র লভ্য বা সর্বত্র প্রাপ্ত। যে সমস্ত কাঁচামালগুলো আমরা সব জায়গাতে পাই তাকে আমরা বলছি সর্বত্র প্রাপ্ত কাঁচামাল। এই সর্বত্র লভ্য কাঁচামালের পরিবহন ব্যয় ধরো কাঁচামালের পরিবহন ব্যয় সমান এবং উৎপাদিত দ্রব্যেরও পরিবহন ব্যয় সমান। তাহলে শিল্পকে আমরা কোথায় গড়ে তুলতে পারবো? শিল্পকে আমরা বাজারের নিকটে গড়ে তুলতে পারবো, কেননা কাঁচামাল হচ্ছে সর্বত্র প্রাপ্ত। আমি সব জায়গাতে পেয়ে যাচ্ছি কাঁচামালটাকে, আমি বাজারের কাছেও পেয়ে যাচ্ছি কাঁচামালটাকে। তাহলে বাজারের কাছে আমি যেহেতু কাঁচামালটাকে পাচ্ছি, কেননা কাঁচামালটা হচ্ছে আমার সর্বত্র লভ্য, তাই বাজারের কাছে যেহেতু আমি কাঁচামালটাকে পাচ্ছি, তাই বাজারের কাছে যদি আমি শিল্প স্থাপন করি তাহলে আমার লাভ হবে। এবং কাঁচামালের প্রকৃতি যদি বিশুদ্ধ হয়, কাঁচামালের প্রকৃতি বিশুদ্ধ, পরিবহন ব্যয় কাঁচামালের পরিবহন ব্যয় সমান এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় সমান। তাহলে এই যে বিশুদ্ধ কাঁচামাল তোমরা পড়েছো এর আগে, বিশুদ্ধ কাঁচামালের যেটা শিল্পের অবস্থান কোথায় হতে পারে? বিশুদ্ধ কাঁচামালের শিল্পের অবস্থান হতে পারে কাঁচামালের উৎস অঞ্চলে, হয়তো এখানে হতে পারে, বাজারের কাছে, এই বাজারে হতে পারে, এবং কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী যে কোনো স্থানে এই বিশুদ্ধ কাঁচামালের যে শিল্প সেটা স্থাপন করা যেতে পারে। এবার আমরা দেখব অবিশুদ্ধ কাঁচামালের শিল্পের অবস্থান কোথায় হতে পারে। যেটা অবিশুদ্ধ কাঁচামাল, দেখো পরিবহন ব্যয় কাঁচামালের পরিবহন ব্যয় বেশি এবং উৎপাদিত পণ্য যেটা সেটার পরিবহন ব্যয় হচ্ছে কম। তাহলে কাঁচামালের কাছে শিল্প স্থাপন করলে আমার বেশি লাভ হবে। ধরো আমি এখান থেকে কাঁচামাল পাচ্ছি, এই স্থান থেকে আমি কাঁচামাল পাচ্ছি, এখানে কাঁচামাল পাচ্ছি আমি 100 কেজি। এবার আমি যদি শিল্পটাকে কাঁচামালের কেন্দ্রে গড়ে তুলতে পারি তাহলে আমার যে 100 কেজি জিনিসটা, সেই 100 কেজি জিনিসটা আমার অন্য জায়গাতে পরিবহন করতে হচ্ছে না। আমি কাঁচামালের উৎস কেন্দ্রে 100 কেজি জিনিসটাকে নিয়ে আমি আমার কাজ তৈরি করতে পারছি বা শিল্প কেন্দ্রে ব্যবহার করতে পারছি, যার ফলে আমার যে পরিবহন ব্যয়টা অর্থাৎ কাঁচামালের যে পরিবহন ব্যয়টা বেশি বলেছে, সেই কাঁচামালের পরিবহন যেহেতু বেশি হচ্ছে আমার, সেই জন্য আমি যদি কাঁচামালের কাছে শিল্পটাকে গড়ে তুলতে পারি, অবিশুদ্ধ কাঁচামাল যে সমস্ত শিল্পে ব্যবহার করা হয় সেই অবিশুদ্ধ কাঁচামালের শিল্পকে যদি আমরা কাঁচামালের কেন্দ্রে ব্যবহার করতে পারি তাহলে আমার উৎপাদন খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। ধরো কাঁচামালের কাছে আমি এই 100 কেজি জিনিস দিয়ে একটা 5 কেজির বস্তু উৎপন্ন করলাম, এবার এই বস্তুটাকে আমাকে বাজারে পাঠাতে হচ্ছে। তাহলে বাজারে যদি আমি পাঠাতে যাই, বাজারে পাঠাতে গেলে আমাকে শুধুমাত্র এই 5 কেজির জিনিসটাকে আমাকে বহন করে নিয়ে যেতে হবে। এবার শিল্পকে যদি আমি বাজারের কাছে গড়ে তুলতাম তাহলে আমার কাঁচামালটা 100 কেজির যে কাঁচামালটা সেটা আমাকে বাজারে বয়ে নিয়ে যেতে হতো। তাহলে আমার পরিবহন খরচ কখন বেশি হতো? পরিবহন খরচ আমার বেশি হতো যদি আমি এই আমার কাঁচামালটাকে বাজারের কেন্দ্রে নিয়ে গিয়ে শিল্প স্থাপন করতাম। তাহলে অবিশুদ্ধ কাঁচামাল যে শিল্পে ব্যবহার করা হচ্ছে সেই শিল্পগুলো আমরা কাঁচামালের নিকটে গড়ে তুলতে পারলে বা কাঁচামালের কাছে যদি আমরা শিল্প গড়ে তুলতে পারি তাহলে আমাদের বেশি লাভের সম্ভাবনা থাকছে। আমরা দেখলাম এখানে কাঁচামালের সংখ্যা 1টি, বাজারের সংখ্যা 1টি হলো শিল্পের অবস্থান। এবার দেখো কাঁচামালের সংখ্যা 2টি এবং বাজারের সংখ্যা যদি 1টি হয় তাহলে শিল্পের অবস্থান কেমন হবে। কাঁচামালের সংখ্যা 2টি, ধরো এখানে আমি একটা কাঁচামাল পাচ্ছি, কাঁচামালের সংখ্যা 1টি, ধরো এখানে আমি কাঁচামাল 1 পাচ্ছি এবং আমি এখানে কাঁচামাল আরেকটা কাঁচামাল পাচ্ছি। কেন বলেছি এখানে কাঁচামালের সংখ্যা 2টি, আমি এখানে আরেকটা কাঁচামাল পেলাম, এখানে আমি বলছি কাঁচামাল 2।
কাঁচামালের সংখ্যা দুটি হলো এবং বাজারের সংখ্যা হচ্ছে একটি। একটা ধরো বাজার বা মার্কেট এখানে রয়েছে, তাহলে কাঁচামাল যদি দুটো হয়, দুটো কাঁচামাল, কাঁচামাল 1 আর কাঁচামাল 2, এবং বাজারের সংখ্যা একটা বা একটা বাজার, তাহলে শিল্পের অবস্থান কোথায় হবে, এটা হচ্ছে মেন আলোচ্য বিষয় এখানে। তাহলে আমরা একটা উদাহরণ দেখব যে কাঁচামালের সংখ্যা কটা আমরা পড়লাম, কাঁচামালের সংখ্যা আমরা পড়লাম দুটো, এটা সর্বত্র লভ্য কাঁচামাল, একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এই যে দুটো কাঁচামাল যদি থাকে তাহলে শিল্পের অবস্থান কোথায় হবে, একটা সর্বত্র লভ্য কাঁচামাল, একটা অবিশুদ্ধ কাঁচামাল। যদি কোনো শিল্পে ব্যবহার করা হয় তাহলে শিল্পের অবস্থান হবে অবিশুদ্ধ কাঁচামালের উৎস কেন্দ্রে, কেননা একটা কাঁচামাল সর্বত্র লভ্য, অর্থাৎ কাঁচামালটাকে আমি সব জায়গাতে পেয়ে যাচ্ছি, আর অন্যদিকে অন্য কাঁচামালটা হচ্ছে অবিশুদ্ধ, অর্থাৎ যে কাঁচামালটার ওজন কমে যাবে, অর্থাৎ ওজন হ্রাস পাবে। তাহলে আমার যদি সর্বত্র লভ্য কাঁচামালটা কোনো শিল্পে লাগে, তাহলে আমি সর্বত্র লভ্য কাঁচামাল আমি সব জায়গা থেকে সংগ্রহ করতে পারবো, কারণ আমি সব জায়গাতে পেয়ে যাচ্ছি। এবং অবিশুদ্ধ কাঁচামালের ওজন কিন্তু কমে যাবে, শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পরে ওজন কমে যাবে। ধরো 100 কেজি আমি বললাম এর আগের উদাহরণে তোমাদেরকে, যে 100 কেজি দ্রব্য থেকে আমি হয়তো 20 কেজি কোন একটা দ্রব্য উৎপন্ন করতে পারলাম। তাহলে যে আমার যদি অবিশুদ্ধ কাঁচামাল এবং সর্বত্র লভ্য কাঁচামাল কোন শিল্পে ব্যবহার করা হয়, তাহলে অবিশুদ্ধ কাঁচামালের উৎস কেন্দ্রটা হচ্ছে শিল্প স্থাপনের ক্ষেত্রে বেস্ট, কারণ আমাকে যে পুরো যে কাঁচামালটা সেটা নিয়ে যেতে হবে না। আমি যদি অবিশুদ্ধ কাঁচামালের কাছে শিল্প গড়ে তুলি তাহলে আমার শিল্প স্থাপনের খরচটা কিন্তু কম হবে। সেই জন্য বলছে যে কাঁচামাল যদি দুই প্রকারের হয়, সর্বত্র লভ্য কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল, তাহলে অবিশুদ্ধ কাঁচামালের উৎস কেন্দ্রে শিল্প গড়ে তোলা বেশি সুবিধাজনক বা বেশি লাভজনক। এরপরে চলো আরো উদাহরণে আমরা দেখি যে কাঁচামালের সংখ্যা দুটো হলে শিল্পের অবস্থান কোথায় হয়। তাহলে কাঁচামাল যদি দুটোই বিশুদ্ধ শ্রেণীর হচ্ছে তাহলে শিল্পের আদর্শ স্থান কোনটা হবে, কাঁচামাল যদি দুটোই বিশুদ্ধ শ্রেণীর হয় তাহলে শিল্পের অবস্থান হবে বাজারের নিকটে বা বাজারের কাছে। ধরো কাঁচামাল একটা আমি এখান থেকে পাচ্ছি কাঁচামাল 1, এবং এখান থেকে আমি পাচ্ছি কাঁচামাল 2, অর্থাৎ এটা আমার কাঁচামাল 1 এর স্থান এবং এটা আমার কাঁচামাল 2 এর স্থান। তাহলে কাঁচামাল যদি দুটোই বিশুদ্ধ শ্রেণীর হয় তাহলে আমি আমার শিল্পকে বাজারের কাছে গড়ে তুলতে পারবো, বা বাজারের কাছে গড়ে তুললে আমার বেশি লাভ হবে, কেননা আমি আমার শিল্পের কাঁচামালটাকে এখান থেকে নিয়ে চলে গেলাম এবং এখান থেকে নিয়ে চলে গেলাম, যার ফলে আমার যে শিল্পকেন্দ্র সেই শিল্পকেন্দ্রে আমি দ্রব্য উৎপন্ন করার পর সহজেই বাজারে বিক্রি করতে পারবো। কিন্তু আমি যদি এখানে শিল্প স্থাপন করি তাহলে আমার পরিবহনের খরচটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। তাই জন্য আমার শিল্প স্থাপনের যেটা সুবিধাজনক স্থান সেটা হচ্ছে বাজারের নিকটে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে দুটো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল কোন শিল্পে ব্যবহার করা হলে শিল্পের আদর্শ স্থান কোনটা, তাহলে বলবে তোমরা বাজারের কাছে বা বাজারের নিকটবর্তী স্থান। এবার তোমরা বলবে এখানে যদি আমি শিল্পকে গড়ে তুলি বা এখানে যদি শিল্পকে গড়ে তুলি তাহলে আমার কি খরচ হবে, আমার খরচটা কিন্তু একটু বেশি পড়বে, কারণ আমি যদি এখানে ধরো শিল্পকে গড়ে তুলতে যাই তাহলে আমার যে কাঁচামাল এখান থেকে নিয়ে আসতে হবে কাঁচামালটাকে, এবং যে প্রোডাক্টটা আমি উৎপন্ন করব সেই প্রোডাক্টটা এখানে উৎপন্ন হওয়ার পর আবার আমাকে বাজারে নিয়ে যেতে হবে, তাহলে আমার কি হবে, আমার খরচটা একটু বেশি পড়বে। তাহলে আমি যদি বাজারের কাছে শিল্পকে গড়ে তুলতে যাই তাহলে আমার কিন্তু লাভের পরিমাণটা বেশি হবে। তাহলে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হলে শিল্পের অবস্থান কোনটা হবে, বাজারের নিকট বা বাজারের কাছে। এবার আমরা দেখলাম দুটোই বিশুদ্ধ শ্রেণীর, এবার আমরা দেখব যে দুটোই যদি অবিশুদ্ধ শ্রেণীর হয়, দুটোই যদি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হয়, ধরো এখানে একটা কাঁচামাল আছে এটা অবিশুদ্ধ শ্রেণীর, এখানে আমি আর একটা কাঁচামাল পাচ্ছি এটাও অবিশুদ্ধ শ্রেণীর, তাহলে দুটো যদি কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণীর হয় তাহলে শিল্পের আদর্শ বা শিল্পের লাভজনক স্থান হবে কাঁচামালের মধ্যবর্তী স্থান। এই যে স্থান এটা হবে কাঁচামালের মধ্যবর্তী স্থান, সেটা হবে কিন্তু সবচেয়ে লাভজনক স্থান। তাহলে আমরা দেখলাম যে দুটো যদি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হয় তাহলে শিল্পের অবস্থানটা হচ্ছে কাঁচামাল দুটোর মধ্যবর্তী স্থানে, কাঁচামাল দুটোর মধ্যবর্তী স্থানে হবে শিল্পের অবস্থান। কিন্তু সব শিল্প স্থাপনে কিন্তু কাঁচামাল কিন্তু সমপরিমাণে লাগে না, ধরো কোনো একটা কাঁচামাল একটা লাগছে 4 টন আর কোনো একটা কাঁচামাল লাগছে 2 টন, দুটো যদি অবিশুদ্ধ শ্রেণীর হয় তাহলে যে কাঁচামালটার পরিমাণ বেশি লাগছে শিল্প স্থাপনে শিল্পটা কিন্তু তখন সেই স্থানের দিকে একটু সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো এখানে লেখা আছে অনেক সময় দুটি কাঁচামাল অবিশুদ্ধ হলে, এখানে দুটো কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণীর আমি বললাম যে কাঁচামালের প্রভাব শিল্পের উপর বেশি পড়ে, এখানে যেহেতু এটা বেশি লাগছে তাই এর প্রভাব শিল্পের উপর বেশি পড়বে, সেই জন্য সেই কাঁচামালের উৎসের কাছে শিল্পের অবস্থান হবে। তাই জন্য যে কাঁচামালের প্রভাব বেশি পড়ছে, এই কাঁচামালের প্রভাব যেহেতু বেশি পড়ছে সেই জন্য এই কাঁচামালের কাছে শিল্পের অবস্থানের প্রভাব কিন্তু একটু বেশি পড়ে বা বেশি হয়। এটা গেল তোমার শিল্পের অবস্থান, মানে দুটোই যদি কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণীর হয় তাহলে শিল্পের অবস্থান হবে যে কাঁচামালটা বেশি পড়বে সেই দিকে বা তার দিকে শিল্পের অবস্থানটা ঘটবে বা শিল্পের অবস্থানটা হবে। শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব তো আমরা দেখলাম,
এবার আমরা দেখব যে শিল্পের অবস্থানের উপর মজুরি ব্যয়ের প্রভাব, অর্থাৎ মজুরি। দেখো মজুরি কিন্তু শিল্পের অবস্থানের উপর কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যদি তোমার একটা বাড়ির কাজ করতে টাকা নেয় 500 টাকা, আর কেউ যদি বলে যে আমি দাদা আমাকে আপনি কাজটা দেন, আমি আপনার কাজটা 400 টাকায় করে দেবো, তাহলে তুমি কাকে কাজটা করাবে বলো? তুমি যে 400 টাকায় তোমার কাজটা করছে তুমি তাকে দিয়ে নিশ্চয়ই কাজটা করাবে, কেননা তোমার মজুরিটা কম লাগছে। তাহলে শিল্পের অবস্থানের উপর কিন্তু মজুরি ব্যয়ের একটা প্রভাব থাকে। তাহলে যেখানে সস্তায় এবং কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, শিল্প সেখানে গড়ে তুলতে পারলে বেশি লাভ হয়। এবার আমরা দেখবো মজুরি সূচক। মজুরি সূচক কি? একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে বলা হয় মজুরি সূচক। আবার লাইনটা বলছি আমি, একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে আমরা বলছি মজুরি সূচক। ধরো আমি 100 কেজি আলু উৎপাদন করলাম, 100 কেজি আলু উৎপাদন করার জন্য আমি মজুরি দিচ্ছি তোমার 50 টাকা। 100 কেজি আলু উৎপাদনের জন্য আমি মজুরি দিচ্ছি 50 টাকা। তাহলে মজুরি সূচক কত হবে? মজুরি সূচক হবে এখানে উৎপাদনের জন্য গড় মজুরি। তাহলে মজুরি সূচক হবে এখানে 2 টাকা পার কেজি। তাহলে এখানে মজুরি সূচক হচ্ছে 2 টাকা। আবার ধরো 100 কেজি আলু উৎপাদনের জন্য মজুরি যদি 50 টাকার বদলে 25 টাকা হয়, তাহলে মজুরি সূচক কত হবে? মজুরি সূচক হবে 100 কেজি বাই 25 টাকা। তাহলে মজুরি সূচক এখানে হবে 4 টাকা পার কেজি। আবার 100 কেজি আলু উৎপাদনের জন্য ধরো মজুরি আমি দিচ্ছি 10 টাকা। 100 কেজি আলু উৎপাদনের মজুরি আমি কত দিচ্ছি? মজুরি দিচ্ছি আমি 10 টাকা। তাহলে মজুরি সূচক হবে এখানে 100 কেজি বাই 10 সমান সমান হচ্ছে 10 টাকা পার কেজি। এটা গেল মজুরি সূচক। তাহলে ওইবার বলেন যে মজুরি সূচক যত বেশি হবে, ন্যূনতম পরিবহন ব্যয় অবস্থান থেকে শিল্পকেন্দ্র ন্যূনতম মজুরি অবস্থানের দিকে সরে যাওয়ার প্রবণতা তত বেশি থাকবে। অর্থাৎ মজুরি সূচক যত বেশি হবে, মজুরি সূচক কোথায় বেশি বলো? এখানে মজুরি সূচক কত ছিল? মজুরি সূচক ছিল 50 টাকার জন্য মজুরি সূচক ছিল 2 টাকা। তারপরে মজুরি সূচক 25 টাকার জন্য হলো 4 টাকা, এবং তারপরে 10 টাকার জন্য মজুরি সূচক হলো 10 টাকা। তাহলে মজুরি সূচক কি বলছে এখানে? মজুরি সূচক বলছে যে মজুরি সূচক যত বেশি হবে, শিল্প ন্যূনতম পরিবহন ব্যয় অবস্থান থেকে ন্যূনতম মজুরি অবস্থানের দিকে সরে যাবে। অর্থাৎ যেখানে ন্যূনতম মজুরি থাকছে, অর্থাৎ মজুরি সূচক যেখানে বেশি, মজুরি সূচক যেখানে বেশি, মজুরি সূচক কোথায় বেশি? এই 2টা বেশি, 4টা বেশি, না 10টা বেশি? তোমরা বলবে 10টা বেশি। তাহলে মজুরি সূচক যখন বেশি হবে, মজুরি সূচক যত বেশি হবে, শিল্প সেই স্থানের দিকে সরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা বেশি থাকবে। মজুরি সূচকের পরে আমরা কি দেখবো? মজুরি সূচকের পরে আমরা দেখবো শ্রম গুণক। শ্রম গুণক কাকে বলে? উৎপাদিত পণ্যের একক ওজন পিছু মজুরি ও পরিবহনযোগ্য উৎপাদিত পণ্য ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে বলছে শ্রম গুণক। তাহলে আমি যদি শ্রম গুণক বের করতে যাই, তাহলে কি হবে? শ্রম গুণক সমান সমান হবে মজুরি সূচক বাই কাঁচামালের ওজন বাই উৎপাদিত পণ্যের ওজন। এটা সমান সমান শ্রম গুণক সমান সমান মজুরি সূচক। আমি কেন বললাম? দেখো উৎপাদিত পণ্যের একক ওজন পিছু মজুরি মানে কিন্তু হচ্ছে মজুরি সূচক, যেটা তোমরা একটু আগে পড়লে। তাহলে শ্রম গুণক বলতে বোঝাচ্ছে মজুরি সূচক বাই কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজন, এটাকে আমরা বলছি শ্রম গুণক। ধরো মজুরি সূচক আমি প্রথমে ছিল আমার 2 টাকা। এবার ধরো আমি কাঁচামালের ওজন আমি ধরলাম 100 এবং উৎপাদিত পণ্যের ওজন আমি ধরলাম, তাহলে আমার শ্রম গুণক কত হবে? শ্রম গুণক আমার এখানে হবে 2 আর এখানে হচ্ছে 250। তাহলে আমার শ্রম গুণক কাটাকাটি করলে হবে আমার 0.008। তাহলে শ্রম গুণক আমার এখানে কত হলো? শ্রম গুণক হলো আমার এখানে 0.008। তারপরে আমার মজুরি সূচক কত ছিল? তারপরে আমার মজুরি সূচক দেখো ছিল 4 টাকা। এবার এই মজুরি সূচক আমি এবার ধরলাম 4 টাকা। এবার 4 টাকা যেটা আগের মজুরি সূচক ছিল, সেখান থেকে আমার যে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজন, আমি এখানে একই রকম আছে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজন। তাহলে আমার এখানে হবে 250। তাহলে আমি যদি 250 কে ভাগ করি, তাহলে আমার এখানে মজুরি সূচক হবে কত? মজুরি সূচক হবে 0.016। এবার আমি এখানে ধরলাম মজুরি সূচক 4 ছিল আমার। এবার আমি যদি দেখি এখানে আরেকটা মজুরি সূচক ছিল আমার কত? 10। তাহলে এবার আমি যদি 10 মজুরি সূচক ধরে আমি ক্যালকুলেশন করতে যাই, তাহলে কত হবে? 10 বাই 100/150 10। তাহলে আমার মজুরি সূচক হবে এখানে 0.04। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে শ্রমগুণক যত বাড়বে, শ্রমগুণক কোথায় বেশি? শ্রমগুণক কোথায় বেশি বলো? এখানে এটা বেশি
এটা বেশি না এটা বেশি, তোমরা বলবে এটা বেশি। সমগুণক যত বাড়বে শিল্প সেই অনুকূল সমগুণক স্থানে গড়ে তোলার সম্ভাবনা তত বেশি হবে। তাহলে সমগুণক যত বেশি হবে, সমগুণক কোথায় বেশি? সমগুণক বেশি হচ্ছে এখানটাতে বেশি। তাহলে সমগুণক যত বাড়বে শিল্প সেই সমগুণক স্থানে গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু ততই বাড়বে। তাহলে এখানে যদি আমরা বলি শিল্প গড়ে ওঠার অনুকূল স্থান কোনটা, তাহলে তোমরা বলবে শিল্প গড়ে ওঠার অনুকূল স্থান হচ্ছে এই সমগুণক যুক্ত স্থান, শিল্প গড়ে ওঠার পক্ষে বেশি লাভজনক বা সুবিধাজনক। কেননা এখানে বলছে সমগুণক যত বাড়বে শিল্প সেই অনুকূল সমগুণক স্থানে গড়ে ওঠার সম্ভাবনা তত বেশি। তাহলে এখানে সমগুণক বেশি বেশি দেখো, তাহলে শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ বা মেন যে জায়গাটা বা মেন যে আদর্শ স্থান বলতে পারি আমরা, এই স্থানটাকে আমরা বলতে পারি যে শিল্প গড়ে ওঠার আদর্শ স্থান। এবার আমরা দেখবো ক্রিটিক্যাল আইসোটোপেন। তাহলে ক্রিটিক্যাল আইসোটোপেন দেখতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে আইসোটিম এবং আইসোটোপেন জিনিসটা কি। আইসোটিম মানে হচ্ছে সমান পরিবহন ব্যয় রেখা। ধরো তুমি কোন একটা স্থানে আছো, এই জায়গাটা ধরো তুমি কোন একটা জায়গাতে দাঁড়িয়ে আছো, এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব যাওয়ার জন্য ভাড়া লাগে তোমাকে 10 টাকা। এবার তুমি যদি ভাবো যে এদিকে না গিয়ে আমি এদিকে যাব, এদিকেও 1 কিলোমিটার যাব, এটার জন্য ভাড়া লাগবে 10 টাকা, এদিকে গেলেও 10 টাকা লাগবে, এবং এদিকেও যদি আমি 1 কিলোমিটার যাই তাহলে 10 টাকা লাগবে। তাহলে এই যে সমান পরিবহন খরচ হচ্ছে, সমান পরিবহন খরচ অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলোকে আমি যদি কোনো রেখা দিয়ে যুক্ত করি, তাহলে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলছি আইসোটিম বা সম পরিবহন ব্যয় রেখা। এখানে দেখো লেখা আছে সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলোকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আমরা বলছি সম পরিবহন ব্যয় রেখা বা আইসোটিম। এই আইসোটিম দুই রকমের হতে পারে, এটা হচ্ছে কাঁচামালের আইসোটিম, একটা হচ্ছে উৎপাদিত পণ্যের আইসোটিম। ধরো এখান থেকে কাঁচামাল উৎপাদন কেন্দ্র, এটা এখান থেকে কাঁচামাল উৎপন্ন হবে, হ্যাঁ এখান থেকে কাঁচামাল উৎপন্ন হবে। এবার এখান থেকে যতদূর যাবো, এখান থেকে ধরো 1 কিলোমিটার আমি যাবো, এটারও একটা নির্দিষ্ট পরিবহন ব্যয় থাকবে, একটা নির্দিষ্ট পরিবহন খরচ হবে। এখানে 10 টাকা ধরলাম আমি ধরো 2 কিলোমিটার যাবো, 2 কিলোমিটার যাওয়ার জন্য আমার পরিবহন খরচ হচ্ছে 20 টাকা। এটাকে আমরা বলছি কাঁচামালের পরিবহন ব্যয়, অর্থাৎ কাঁচামালটা নিয়ে যাওয়ার জন্য যে আমার পরিবহন খরচ হচ্ছে সেটাকে আমরা বলছি কাঁচামালের পরিবহন ব্যয়। এবং উৎপাদিত দ্রব্য, এখান থেকে ধরো কোনো একটা দ্রব্য উৎপন্ন হলো এবং উৎপন্ন দ্রব্যটাকে আমি সেম একই রকম ভাবে নিয়ে যাবো, 1 কিলোমিটার নিয়ে যাবো, ওখানে আমার 10 টাকা খরচ হবে। 2 কিলোমিটার নিয়ে যাবো, ওটার জন্য আমার 20 টাকা খরচ হবে। অর্থাৎ পরিবহন ব্যয় যেখানে সমান, অর্থাৎ সমান পরিবহন ব্যয় যেখানে থাকছে সেটাকে আমরা বলছি আইসোটিম। এবার তার তত্ত্বে 2 রকম আইসোটিমের কথা বলেন, একটা হচ্ছে কাঁচামালের আইসোটিম, একটা হচ্ছে উৎপাদিত পণ্যের আইসোটিম। এবার আইসোটিমের পরে আমরা দেখবো আইসোডোপেন। আইসোডোপেন বা মোট পরিবহন ব্যয় রেখা কাকে বলে? কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয়কে আমরা বলছি আইসোডোপেন। মোট পরিবহন ব্যয় তোমরা এর আগে আমরা দেখলাম যে আইসোটিম সম পরিবহন ব্যয় রেখা, এবার আমরা দেখবো মোট পরিবহন ব্যয় রেখা, অর্থাৎ যেখানে কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয় যেটা থাকছে সেটাকে আমরা বলছি আইসোডোপেন। ধরো এখান থেকে কাঁচামাল যাচ্ছে একটা, এই যে কাঁচামালের এটা আইসোটিম, এটা কাঁচামালের আইসোটিম, এটা কাঁচামালের আইসোটিম এবং এটা কাঁচামালের আইসোটিম, এবং যেগুলো এদিক থেকে আসছে লালগুলো সেগুলো হচ্ছে তোমার উৎপাদিত পণ্যের আইসোটিম। তাহলে কাঁচামালের আইসোটিম এবং উৎপাদিত পণ্যের আইসোটিম যখন মিলিত হবে সেটাকে আমরা বলছি সোজা ভাষায় আইসোডোপেন। কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয় সেটা হচ্ছে এক কথায় আইসোডোপেন। ক্লাস 11 এর জন্য তোমাদের এটুকু জানা দরকার যে আইসোডোপেন কাকে বলে, ঠিক আছে। এবার আমরা দেখবো ক্রিটিক্যাল আইসোডোপেন। ক্রিটিক্যাল আইসোডোপেন কাকে বলছে? যে আইসোডোপেন বরাবর শ্রমিকের মজুরি ও মোট পরিবহন ব্যয় ন্যূনতম তাকে আমরা বলছি ক্রিটিক্যাল আইসোডোপেন। ধরো এটা একটা আইসোডোপেন, এটা একটা আইসোডোপেন, এগুলো একটা আইসোডোপেন, অর্থাৎ এই আইসোডোপেন বরাবর যে আইসোডোপনে শ্রমিকের মজুরি এবং মোট পরিবহন ব্যয় ন্যূনতম সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল আইসোডোপেন। অর্থাৎ এই আইসোডোপেন গুলোর মধ্যে যেখানে শ্রমিকের মজুরি এবং মোট পরিবহন ব্যয় কম সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল আইসোডোপেন। তাহলে ন্যূনতম ক্রিটিক্যাল আইসোডোপেন যুক্ত স্থান, যেখানে ন্যূনতম ক্রিটিক্যাল আইসোডোপেন বলতে কি, যেখানে শ্রমিকের মজুরি এবং মোট পরিবহন ব্যয় কম, সেই স্থান কিন্তু শিল্প স্থাপন করার ক্ষেত্রে বিশেষ লাভজনক হয়। যেখানে শ্রমিকের মজুরি এবং মোট পরিবহন ব্যয় ন্যূনতম, সেই ক্রিটিক্যাল আইসোডোপেন যুক্ত স্থানে শিল্প স্থাপন করা কিন্তু বিশেষ লাভজনক হয়। এবার ওয়েবার বলছেন যে শিল্পের অবস্থানের উপর শিল্প সমাবেশের প্রভাব। ওয়েবার কি বলছেন? ওয়েবার বলছেন যে কোন স্থানে একসঙ্গে অনেকগুলি শিল্পের সমাবেশ হলে উৎপাদনের খরচ অনেক কম হয়। ধরো কোন একটা স্থানে এখানে একটা শিল্প গড়ে উঠেছে, এখানে একটা শিল্প গড়ে উঠেছে, এখানে শিল্প গড়ে উঠেছে, তাহলে কোন স্থানে অনেকগুলি শিল্পের সমাবেশ হলে, এখানে একটা শিল্পের সমাবেশ দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলো শিল্পের সমাবেশ হলে সেখানে উৎপাদনের খরচ কিন্তু কম হয়। এখানে যেহেতু অনেকগুলো শিল্প গড়ে উঠেছে তাই এখানে উৎপাদনের খরচ কিন্তু কম হচ্ছে, তাই জন্য এখানে আমরা একটা
নতুন শিল্প কেন্দ্র গড়ে তুলতে পারি। ওয়েবার তার তত্ত্বে এটা বলেছেন যে একসঙ্গে অনেকগুলো শিল্পের সমাবেশ ঘটলে উৎপাদনের খরচ অনেক কম হয়, তার জন্য একটা নতুন শিল্প কেন্দ্র আমরা গড়ে তুলতে পারি। এটা হচ্ছে শিল্পের অবস্থানের উপর শিল্প সমাবেশের প্রভাব। তাহলে এটা হলো শিল্পের অবস্থান সংক্রান্ত এবারে ন্যূনতম ব্যয় তত্ত্ব। এবার এর কিছু সমালোচনা রয়েছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমার, আমরা সমালোচনাগুলো দেখব। সেটা হচ্ছে অবাস্তব অনুমান। ওয়েবার তার তত্ত্বে বলেছেন যে অঞ্চলটি প্রাকৃতিকগত দিক থেকে বা প্রাকৃতিক পরিবেশগত দিক থেকে সম্পূর্ণ এক এবং অভিন্ন হবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই? তাই বাস্তবে আমরা একরকম পরিবেশ দেখতে পাই না, ভিন্নতা থাকবে পরিবেশের মধ্যে। হয়তো কোথাও আমরা পর্বত দেখতে পাচ্ছি, কোথাও মালভূমি দেখতে পাচ্ছি, কিন্তু অবাস্তব অনুমান। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে এবার যে অনুমানটা করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাই। আমরা বলতে পারি যে ওয়েবার তার শিল্প অবস্থা, তাই আমরা বলতে পারি ওয়েবার তার শিল্পের অবস্থান সম্পর্কে যে অনুমানটা করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। তিনি আর কি বলেছেন? তিনি আর বলেছেন যে প্রাকৃতিক এবং আর্থসামাজিক অবস্থান উপেক্ষিত। অর্থাৎ ওয়েবার তার তত্ত্বে জলবায়ু এবং সরকারি নীতি এবং আর্থসামাজিক যে পরিকাঠামোর কথা বলেছেন সেগুলো কিন্তু বিশেষভাবে আলোচনা করা হয়নি। যেমন সরকারি নীতি কিন্তু শিল্প স্থাপনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কোন শিল্পের অগ্রগতি ঘটবে না কি ঘটবে না সেটা কিন্তু সরকারের উপর অনেকটাই নির্ভর করে। তাহলে ওয়েবারের তত্ত্বে এই শিল্পের যে নীতি সেটা কিন্তু অনেকটাই আমরা দেখতে পাই না, যে ওয়েবারের তত্ত্বে এগুলো কিন্তু উপেক্ষিত থাকে। তাহলে প্রাকৃতিক এবং আর্থসামাজিক বিভিন্ন বিষয়গুলো ওয়েবারের তত্ত্বে আলোচনা করা হয় না। এবার হচ্ছে পরিবহন ব্যয় সম্পর্কিত সীমিত ধারণা। ওয়েবার তার তত্ত্বে বলেছেন যে পরিবহন ব্যয় একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকবে। এবার পরিবহন ব্যয় কিন্তু সব জায়গাতে সমান হারে বাড়ে না। এবার আমি ধরো টোটো করে যাচ্ছি, টোটোতে আমার ভাড়া নেবে 10 টাকা কোন একটা নির্দিষ্ট দূরত্বে গেলে। এবার আমি যদি সেই দূরত্বটা আমি যদি গাড়িতে যেতে চাই তাহলে কিন্তু আমার ভাড়াটা কিন্তু বাড়বে। বা অনেক সময় কি হয় যে টোটোওয়ালারা বা যারা মানে কোনো গাড়ি টাড়ি চালায় তারা বলে যে ওই রাস্তা দিয়ে যাবো না দাদা, ওখানে রাস্তা খারাপ। এগুলো কিন্তু একটা ম্যাটার করে। তাহলে পরিবহন ব্যয় সম্পর্কিত সীমিত ধারণা, পরিবহন ব্যয় যে সবসময় সমান হবে তা নয়। রাস্তাঘাটের ধরন এবং যে বিভিন্ন পরিবহনের মাধ্যম সেগুলোর উপর কিন্তু পরিবহনের একটা প্রভাব থাকে। আর কি? ব্রেক অফ বাল্ক পয়েন্টের ধারণা অনুপস্থিত। এটা কি ব্রেক অফ বাল্ক পয়েন্ট? ধরো আমি একটা দিল্লি থেকে কোনো একটা মাল ট্রেনে করে উঠালাম, ট্রেনে করে নিয়ে আসবো। এবার দিল্লি থেকে তো আমি সোজা আমার বাড়িতে আসতে পারবো না, আমার বাড়ির রুটে কোনো ট্রেন নাই। তাহলে আমি কি করব? আমি আমার যে মালগুলো, সেই মালগুলোকে আমি কোথায় নামালাম? আমি হাওড়াতে বা শিয়ালদাতে নামালাম, এবং হাওড়া এবং শিয়ালদাতে নামাবার পর আমার বাড়ির রুটে যে ট্রেনটা থাকছে সেই ট্রেন ধরে আমি এই জিনিসগুলোকে আমার যে স্টেশন, নিকটবর্তী স্টেশন, সেই নিকটবর্তী স্টেশনে আমি নিয়ে যেতে পারবো। তাহলে ওয়েবারের তত্ত্বে এই ব্রেক অফ বাল্ক পয়েন্ট ধারণার কিন্তু কোনো একটা উল্লেখ নাই। যে তিনি বলেননি যে কোন একটা শিল্পের যে কোন একটা পরিবহনের যেটা মাধ্যম থাকছে, মাধ্যমটা যে আলাদা আলাদা হতে পারে, এটার কিন্তু তিনি কোনো উল্লেখ করেননি। তিনি আর কি বলেন? শিল্পের একাধিক অবস্থানের ধারণা, শিল্পের একাধিক অবস্থানের ধারণা। অর্থাৎ ওয়েবার বলেন যে একাধিক শিল্প যেখানে গড়ে উঠবে সেখানে কিন্তু একটা নতুন শিল্প গড়ে উঠতে পারে। কিন্তু একাধিক শিল্প যদি কোন স্থানে গড়ে ওঠে সেখানে কিন্তু জমির দাম বাড়বে এবং পরিবহনে কিন্তু অসুবিধা হতে পারে। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে কিন্তু বিশাল অসুবিধা হতে পারে। কারণ একটা শিল্প সমাবেশ কোন একটা অঞ্চলে গড়ে উঠলো এবং সেখানে বিভিন্ন রকম যানবাহন যাচ্ছে, এখানে কিন্তু পরিবহনের বিশেষ অসুবিধা হতে পারে। অর্থাৎ এবং শিল্প যেখানে গড়ে উঠছে সে জায়গাতে কিন্তু জমির দামও কিন্তু হিউজ পরিমাণে বাড়বে। এটা কিন্তু এবার উল্লেখ করেননি। অর্থাৎ তিনি যে শিল্পের একাধিক সহাবস্থানের ফলে শিল্প গড়ে উঠবে সেটার ধারণা কিন্তু ওনার সঠিক নয়। নেক্সট হচ্ছে শ্রমিক। ওয়েবার তার তত্ত্বে শ্রমিক সম্পর্কে যে সমস্ত ধারণা দিয়েছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক নয়। কেন? ওয়েবার তার তত্ত্বে বলেছেন শ্রমিকের কাজের এলাকা হবে নির্দিষ্ট, কিন্তু আমরা দেখতে পাই যে শ্রমিকের কাজের এলাকা কখনোই নির্দিষ্ট থাকে না। একটা অঞ্চলের শ্রমিক কিন্তু অন্য অঞ্চলে অবশ্যই কাজ করতে যায়। এবং তিনি বলেছেন শ্রমিকের মজুরি হবে নির্দিষ্ট, এবং শ্রমিকের মজুরি কিন্তু কোনো একটা ফিক্সড থাকে না। হয়তো কোনো একটা যে ভালো কাজ জানে তার মজুরি বেশি, কে হয়তো ভালো কাজ জানে না তার মজুরি কম, তাহলে মজুরিও কিন্তু সবসময় সমান হয় না। তাহলে ওয়েবার তার তত্ত্বে শ্রমিকের যে ধারণা দিয়েছেন সেটা কিন্তু সবসময় সঠিক নয়। তাহলে এটাই ছিল আজকে তোমাদের ওয়েবারের তত্ত্বের ধারণা। ওয়েবারের তত্ত্ব আমরা কি কি দেখলাম? ওয়েবারের তত্ত্ব আমরা দেখলাম ওয়েবার কি কি অনুমান করেছেন শিল্পের অবস্থানের জন্য, শিল্পের অবস্থানের কি কি নিয়ন্ত্রক হতে পারে সেগুলো আমরা পড়লাম। তারপর আমরা পড়লাম ওয়েবারের যে সমালোচনা, অর্থাৎ ওয়েবারের যে তত্ত্বটি দিয়েছেন সেটা অনেক ক্ষেত্রে সমালোচিত হয়েছে, সেই বিষয়গুলো পড়লাম। তাহলে এটাই ছিল আজকে তোমাদের ক্লাসের আলোচনা, ওয়েবারের শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব। এই ক্লাসে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হলো সেই সমস্ত বিষয়ের যে ইম্পর্টেন্ট নোটস পত্র সেগুলো তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই যারা ইলিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেনি অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে ইলিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো
এবং তার পাশাপাশি তোমাদের এই ভিডিও কেমন লাগলো বা এই ক্লাস কেমন লাগলো সেটা জানাও। তাহলে এটাই ছিল আজকে তোমাদের এই ক্লাসের আলোচনা। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে তোমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে খুব ভালো থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।